রাজধানীতে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 কর্মকর্তা বহিষ্কার। ঈদের দিন সবাই একটু ব্যস্ত থাকে, তাই আজকে রিল্যাক্স মোডে দেওয়া হইতেছে। ঢাকা শহরের মানুষ কেউ কষায় জানে না, কষায়ের ভরসায় এই প্রেশার কমার জন্য দ্বিতীয় কোরবানি করা। পাড়া মহল্লায় বর্জ্য অপসারণে ধীর গতির অভিযোগ। আস্তে ধীরে চলতেছে, তো 1-2 দিন লাগবে হয়তোবা। যারা ডিসিপ্লিন মানে নাই, কারণ হাতগুলো তারা পরিষ্কার করার কথা। সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে অভিযোগ বিএনপির। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নানা আয়োজন কাল। লাওয়াছড়ায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত। সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। বগুড়ার কাহালুতে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত 3। সড়কে নদীর পাড়ে চামড়া ফেলে দিচ্ছেন ব্যাপারীরা, পানির দরে বিক্রি। আমরা তো মহানগর যেগুলো ঠাউনা চামড়া, ওগুলো 500, 550, 400, 450 কেজি। গ্রামের চামড়া 250, 300, 350 কেজি। যথাযথ প্রক্রিয়া না মানায় দাম কম বললেন বাণিজ্য মন্ত্রী। চামড়া খোলার মধ্যে, পশুর গা থেকে খুলে নিয়ে আসার মধ্যে একটা স্কিলের ব্যাপার আছে। আপনি যদি ঠিকমতো স্কিনিংটা করেন, এই চামড়ার দাম বেশি অথবা চামড়াটা ব্যবহারযোগ্য। কিন্তু যদি এটা ঠিকমতো না হয়, তাহলে পরবর্তী ধাপের জন্য এটার উপযুক্ততা নাই। ঈদের দ্বিতীয় দিনেও বাড়ির পথে অনেকেই। ট্রেনে বাসে উপচে পড়া ভিড়, এখনো আছে বাড়তি ভাড়ার ভোগান্তি। যানজট ছিল, এই জন্য লেট করে ফেলেছি আজকে। মানে যানজট আছে একটু কম। অফিস থেকে আমি বেরোতে পারি না, প্রাইভেট জব করি, তার এই জন্য ঈদের পরে দিতে হচ্ছে। এবং যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগ। জাতিসংঘের কালো তালিকা ইসরায়েল ও রাশিয়ার নিরাপত্তা বাহিনী। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। জানাবো পুরো খবর। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজে গাড়ি চালিয়ে গুলশান, হাতিরঝিল, মালিবাগ, সায়দাবাদ, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। বিকেলে গুলশানের বাসা থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখতে বের হন প্রধানমন্ত্রী। পরিচ্ছন্নতা কর্মীদের কাজের খোঁজ খবর নেন। এ সময় বর্জ্য অপসারণ অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জোন 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন 1-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালে মুস্তানজিরকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। এবার লাইজলের সৌজন্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আপডেট। রাজধানীর প্রধান সড়কগুলোতে কোরবানির বর্জ্য নেই তেমন একটা, তবে পাড়া মহল্লায় ধীরগতির অভিযোগ তুলছেন অনেকেই। আর সিটি কর্পোরেশন অবশ্য বলছে কাজ চলছে দ্রুত গতিতে, ছিটানো হচ্ছে জীবাণুনাশক ওষুধ। এদিকে জনবল সংকটের কথাও বলছে কর্তৃপক্ষ। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় দেখা গেল কোরবানির বর্জ্য জমে থাকার চিত্র, যা সরিয়ে নিচ্ছে সিটি কর্পোরেশনের লোকজন। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় প্রধান সড়কে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে, তবে পাড়া মহল্লায় ধীরগতির অভিযোগ করছেন অনেকে। না করে দীর্ঘতে চলছে, গন্ধ পোলাহনলে ঘোরা যায় না, এখানে ওখানে বর্জ্য পড়ে রয়েছে, ময়লা আবর্জনা পড়ে রয়েছে। আস্তে ধীরে চলতেছে, তো 1-2 দিন লাগবে হয়তোবা, মানে যেভাবে চলতেছে দেখা যাইতেছে আর কি। ময়লা বস্তা করে রেখে দিচ্ছি, সিটি কর্পোরেশন লোক এসে নিয়ে চলে যাবে। ঈদের দ্বিতীয় দিনে উত্তর সিটিতে 19,000 টন এবং দক্ষিণ সিটিতে 11,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। কাজ চলছে দ্রুত গতিতে। গাড়ি আছে, দেখতে পাচ্ছেন আপনারা, যে এই গাড়ি দিয়ে আমরা সাথে সাথেই পরিষ্কার করে ফেলতেছি। হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। যারা ডিসিপ্লিন মানে নাই, কারণ হাতগুলো তারা পরিষ্কার করার কথা। পরিবেশবিদরা বলছেন কোরবানির পর নগর দ্রুত পরিচ্ছন্ন রাখা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি করেছেন অনেকে। সকাল থেকেই ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির
বিভিন্ন পাড়া মহল্লায় এই দৃশ্য দেখা গেছে। স্থানীয়রা বলছেন, ঈদের দিন কসাই সংকটের সঙ্গে ভিড়বাট্টাও থাকে অনেক, সময় সুযোগও হয়ে ওঠেনি, তাই কোরবানির জন্য বেছে নিয়েছেন দ্বিতীয় দিনকে। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন রাজধানীর পাড়া মহল্লায় সকাল থেকেই পশু কুরবানির প্রস্তুতি। এই এলাকায় নিজ বাড়ির পাশেই আয়োজনের ব্যস্ততা শুরু করেন বাসিন্দারা। ঈদের দিন অনেকেরই ছিল নানান ব্যস্ততা, পাশাপাশি কষাই পাওয়া হয়ে পড়ে দুষ্কর। সব মিলিয়ে কুরবানির জন্য দ্বিতীয় দিনকেই বেছে নেন তারা। ঈদের দিন সবাই একটু ব্যস্ত থাকে, তাই আজকে রিল্যাক্স মোডে দেওয়া হইতেছে। প্রথম দিন দেওয়া হয়নি, দেখা গেছে যে অনেক ক্লান্ত ছিলাম এক নাম্বার, দ্বিতীয় আর বিশেষ করে আমরা যে কষাইও পাইনি। ঢাকা শহরের মানুষ কেউ কষাই জানে না, যে কষাইয়ের ভরসায় এই প্রেশার কমার জন্য দ্বিতীয় দিনে কোরবানি করা। অনেকেই আবার পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে পরিবার পরিজন নিয়ে ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিয়েছেন। পারিবারিক একটা বিষয় আছে, মানে আমার দাদা, আমার জ্যাঠা, ওনারা আব্বা দিত পরের দিন আর ওনারা দিত আগের দিন। ফ্যামিলিটা অনেক বড়, ওইভাবে দেখা গেছে যে প্রথম দিন একটা ফ্যামিলি করে, ফ্যামিলি মেম্বার 5-6 জন করে, আর বাকি আবার 4-5 জন করে ঈদের পরের দিন। আমরা সবসময় কোরবানিটা ঈদের পরে দিয়ে আসছি, আমার বাবাও দিয়ে আসছে, এবং ঈদের আগের দিন সব ঝামেলা থাকে, কষাই পাওয়া যায় না, এই পাওয়া যায় না, এই জন্য আমরা ঈদের পরের দিন বেছে নিছি। ইসলামিক রেওয়াজ অনুযায়ী কুরবানি দেওয়া হয় ঈদের তৃতীয় দিনেও। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে নানা চক্রান্ত করছে, তবে সরকার জনপ্রত্যাশা পূরণ করে চলেছে, এমনটি বলেছেন বিএনপি নেতারা শুক্রবার আলাদা আয়োজনে। এসব কথা বলেন তারা। জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শনিবার জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। দিনভর থাকবে আরও নানান আয়োজন। পবিত্র ঈদের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবন উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন ধরে এই শিক্ষায়তনের দাবি জেলাটির মানুষের। মন্ত্রী বলেন, জনপ্রত্যাশা ও দাবি পূরণ করে চলেছে সরকার। আমাদের প্রধানমন্ত্রী জনতা তারেক রহমান সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি ঠাকুরের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্মান করে তিনি অতি দ্রুত এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন। এদিন রাজধানীর নয়াপল্টনে ব্রিফিং এ আসেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আয়োজনের বিস্তারিত। সকাল 11টার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্প স্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করা হয়। বলেন, সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চলছে। কোন বৃহত্তর চক্রান্তের নীল নকশার অংশ হন, তাহলে সেটি হবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এবার গরুর হাটে শক্ত হাতে চাঁদাবাজি দমন করা হয়েছে। শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কেনাবেচায় সরগরম হয়ে উঠেছে দেশের চামড়ার আড়তগুলো, তবে বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অনেক কম দামে। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়ার কথা বলছেন মৌসুমি ব্যবসায়ীরা। আর রাস্তায় পড়ে নষ্ট হচ্ছে চামড়া, যদিও ট্যানারি মালিকরা বলছেন সঠিক দামেই কিনছেন তারা। এদিকে চামড়ার দর পতনের বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের আড়তগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া, তবে এবারও রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে চামড়া। তীব্র গরম আর দুর্গন্ধের মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে চট্টগ্রামের সড়কেই ফেলে দেওয়া হয়েছে কোরবানির চামড়া। অর্থনীতির চাকা ঘোরানোর কথা। ঈদের দিন বিকেল থেকে বগুড়ায় আড়তগুলোতে চলছে চামড়া সংগ্রহ কার্যক্রম। এ পর্যন্ত লক্ষাধিক চামড়া সংগ্রহ হয়েছে বগুড়ার আড়তে, তবে সরকার নির্ধারিত দামে চামড়া ক্রয় করতে না পেরে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। পাবলিক বলতেছে ঠিক আছে, মূল্য পাইতেছি না, কিন্তু আমরা তার চেয়ে বেশি আমরা ঠকে যাচ্ছি। কি কারণে? সরকার রেট দিচ্ছে একটা, আমাদের হয়ে যাচ্ছে আরেকটা। একই চিত্র দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চামড়ার আড়তে। চামড়া সংরক্ষণের উপকরণ লবণের দাম বেড়ে যাওয়ায় আড়তদারদের কপালে চিন্তার ভাঁজ। আমরা চামড়া নিয়ে আসছি এতিম এবং মিসকিন বাচ্চাদের জন্য,
কিন্তু আমরা সেই মূল্য পাচ্ছি না। যারা চামড়াটা বিক্রি করতেছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে কিনা, যারা চামড়াটা কিনতেছে তারা ঠিকমতো চামড়াটা ন্যায্য মূল্য দিয়ে কিনতেছে কিনা, এই বিষয়গুলো একটু তদারকি করা দরকার। চামড়া সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাভারের হেমায়তপুরের চামড়া শিল্পনগরের ট্যানারি শ্রমিকরা। ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত 7,80,000 পিস কাঁচা চামড়া প্রবেশ করেছে এখানে। তবে দাম নিয়ে একটা সিন্ডিকেট চলছে বলে দাবি ব্যবসায়ীদের। ট্যানারি মালিকরা যারা আছেন তারাও বেশি ভালো নেই, আমরা আড়তদাররাও ভালো নেই, চামড়ার ব্যাপারীরাও বাংলাদেশে ভালো নেই। যারা ব্যবসা করেন তারা তো লাভের জন্য ব্যবসা করেন, তো কেউ তো পচা চামড়া কিনবেন না, স্বাভাবিকভাবে সংরক্ষিত চামড়া কিনবেন। এই জন্য সবার কাছে অনুরোধ, পশুর গা থেকে খুলে নেওয়ার 4 থেকে 6 ঘন্টার মধ্যে সমস্ত ময়লা পরিষ্কার করে এটাকে পর্যাপ্ত লবণ মাখাতে হবে। ক্রেতা না থাকায় সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের কাছে নদী পাড়ে কোরবানির পশুর চামড়া স্তূপ করে ফেলে রাখা হয়েছে। অবিকৃত ও নষ্ট হয়ে যাওয়া এসব চামড়া থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। আমরা বিক্রি করতে পারতেছি না, বাধ্য হয়ে আমরা ফালাই দিয়ে চলে যাইতে হচ্ছে। এই চামড়ার যে স্বল্প দাম বা মোটে দাম নেই, যার কারণে এই চামড়াগুলো কিন্তু এখানে এবার প্রচুর নষ্ট হচ্ছে। এবছর 1 কোটি পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যথাযথ প্রক্রিয়া না মানায় চামড়ার দাম কমে গেছে, এমনটাই বললেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে রাজধানীর পোস্তায় চামড়া ক্রয়, বিক্রয় ও সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। যে সমস্যা সেটা মিটিয়ে এই খাতে বেশি বেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করে যদি আমরা আরো ট্যানারি চালু করতে পারি, তাহলে আমরা সমুদ্র চামড়াটা কাজে লাগাতে পারি। জুলাই মাসের মধ্যে চামড়া খাতকে নিয়ে আমরা কি উপায় আগাবো তার একটা বিস্তারিত পরিকল্পনা আমরা জাতির সামনে হাজির করব। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়ে বাড়ির পথ ধরেছেন অনেকে। যারা ঢাকা ঈদ করেছেন কিংবা কোরবানির মাংস সংগ্রহ করেছেন তারা এখন ছুটছেন গ্রামের বাড়ি। ট্রেনে ও বাসে দেখা গেছে উপচে পড়া ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশনের ঈদের দ্বিতীয় দিনের চিত্র। কোলাহল আর হুড়োহুড়ি জানান দিচ্ছে উৎসব ঘিরে বাড়ি ফেরা এখনো শেষ হয়ে যায়নি। যারা ঢাকায় ঈদ করেছেন কিংবা পেশাগত কারণে ঈদের দিন ছুটি পাননি তাদের গন্তব্য এখন গ্রামের বাড়ি। ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই চড়েছেন ছাদে। ফিরছে ঈদের উপহারও। রাজধানী থেকে কোরবানির মাংস পরিবারের অন্য সদস্যদের জন্য নিয়ে যাচ্ছেন অনেকে। ঈদের চিরচেনা যানজট আর ভোগান্তি এড়াতেও অনেকে বেছে নিয়েছেন দ্বিতীয় দিনের এই সময়টাকে। কোরবানি গুস্ত এর জন্য ছিলাম, মাদ্রাসায় কোরবানি দিছে তো, আর অন্য অন্য ছাত্র গার্জিয়ানরা কিছু গুস্ত দিছে, এর জন্য মাদ্রাসায় ছিলাম। আজকে যাইতেছি বাসার দেশে ইনশাল্লাহ। যানজট ছিল এই জন্য লেট করে ফেলেছি। আজকে মানে যানজট একটু কম। কোরবানির সময় আমরা গোস্ত মাছ পাই, গরু মরু কারি, পরের দিন মনে করেন বাড়িতে ফ্যামিলির লোক টোক আসছে, ফ্যামিলি দেখতে যাবো। একই চিত্র বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে উপচে পড়া ভিড়। গতকাল ঈদ ছিল, তার আগে আমার অফিস থেকে আমি বেরোতে পারিনি, প্রাইভেট জব করি, তার এই জন্য ঈদের পরে দিতে হচ্ছে। গতকালকে কোরবানি দিছি, আজকে দেশে বাড়িতে সবাই একসাথে হব। আমি আসছি আজকে সকালে খুলনার থেকে আসছি, এখানে টিকিট নিয়ে এখান থেকে যাবো। টিকিটের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও তুলেছেন যাত্রীরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গাফিলতি ও বিভিন্ন অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত করছে পুলিশ ও সিআইডিও, আর সংগ্রহ করা হয়েছে নমুনা। এদিকে ক্ষতিগ্রস্ত স্বজনদের ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের নবজাতক ওয়ার্ড। বুধবার ভোরে অল্প সময়ের ব্যবধানে মারা যায় 6 নবজাতক। ঘটনার পর হাসপাতাল জুড়ে শুরু হয় উদ্বেগ, উৎকণ্ঠা আর স্বজনদের কান্না। করা হয় তদন্ত কমিটি। 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেয় সরকার। মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী, সংগ্রহ করা হয় আলামত। মামলায় আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তৈরি করা, জানেন যে একটা ম্যাপ তৈরি করতে হয়, আলামত সংগ্রহের বিষয় আছে, জিজ্ঞাসাবাদ অন্যান্য কার্যক্রমগুলো শুরু করবে কর্তৃপক্ষ। অর্থাৎ এখানে যার আমরা টোটাল সিস্টেমটাকে অ্যানালাইসিস করে দেখবো কোথায় গ্যাপটা হয়েছে। সিআইডি যেহেতু এক্সপার্ট টিম, তারা তো আমাদের সেই স্যাম্পল ট্যাম্পল সংগ্রহ করছে, এগুলো সমন্বয়ে একটা এদিকে গাফিলতি ও অনিয়ম পাওয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। বলা হচ্ছে ওয়ার্ডের পরিবেশ ও ব্যবস্থাপনায় ছিল বেশ কিছু ঘাটতি।
গাফিলতি তো অবশ্যই আছে, এখানে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। গাফিলতি আছে ওই হসপিটালের ইনফ্রাস্ট্রাকচারে। ওই যে জায়গাটাতে বাচ্চাগুলো মারা গেছে ওটা পোস্ট অপারেটিভ, এটা কোনো পোস্ট অপারেটিভ হতে পারে না, কোনো ভেন্টিলেশন নাই। এগুলোতে তো ডেফিনেটলি গাফিলতি আছে। এগুলো তো আমরা তাদেরকে এই প্রশ্নের মুখোমুখি করব এবং আইনগতভাবে যা করার আমরা করব। অব্যবস্থাপনার অভিযোগ করছেন মৃত শিশুদের স্বজনরাও। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। চারিদিকে ঈদের আনন্দ, ঘরে ঘরে উৎসবের আমেজ। প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে যান্ত্রিক শহরও ছেড়েছেন লাখো মানুষ। কিন্তু এই উৎসবের দিনেও যাদের বিশ্রামের সুযোগ নেই তারা হলেন জরুরি সেবায় নিয়োজিত কর্মজীবীরা। যখন পুরো দেশ উৎসবে মাতোয়ারা, তখনও তাদের কাঁধে 24 ঘন্টার গুরু দায়িত্ব। ঈদে যাদের ছুটির ঘন্টা বাজে না তাদের গল্প জানাচ্ছেন মাসুদা লাবণী। ঈদের ছুটিতে সড়কে যানবাহন কম থাকলেও হাতের ইশারায় ট্রাফিক সিগন্যাল কন্ট্রোলের কাজে বিরতির সুযোগ নেই। রোদ বৃষ্টি মাথায় নিয়েই রাজপথে ট্রাফিক পুলিশের সদস্যরা। নাগরিকদের উৎসব কিংবা শোকে নিরাপত্তার দায়িত্বে থাকায় সুযোগ নেই প্রিয়জনের সাথে ছুটি কাটানোর। ছুটির ঘন্টা বাজেনি সাদা অ্যাপ্রন পরা ডাক্তার আর নার্সদেরও। আকস্মিক দুর্ঘটনা কিংবা তীব্র অসুস্থতায় পড়া রোগীদের একমাত্র ভরসা তারা। জানান, পরিবারকে সময় দিতে না পারলেও অন্যের স্বজনদের সুস্থ করে তোলার মাঝেই তারা খুঁজে নেন ঈদের আনন্দ। আমি একবারও ঈদে বাড়িতে এখনো ঈদ কাটাইতে পারি নাই, কারণ কি এরা যদি এত অসহায় যে এরা এসে যদি আমাদের ডাক্তার নার্স না পায় হসপিটালে, এরা কোথায় যাবে? এত পেশেন্ট আসছে, তাদের সেবার মাধ্যমেই আমরা ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিই। এই প্রফেশনটাতে তো ঢুকেছি যে এটা জেনেই যে আমাদেরকে যে কোনো সময় সার্ভিস দিতে হবে। ঈদের আনন্দ যখন সবার ঘরে ঘরে, তখনও একদল মানুষ ক্যামেরার পেছনে আর সামনে নিরলসভাবে কাজ করে যান। গণমাধ্যম কর্মীদের ঈদ কাটে স্টুডিওতে, রিপোর্টিংয়ে কিংবা এডিটিং প্যানেলে। গণমাধ্যম কর্মীদের পেশাটা তাই, আমরা যারা সাংবাদিক এখানে দায়িত্বটাই বড়। ঈদ বা যে কোনো বিশেষ উৎসবগুলোতে কর্মব্যস্ততার মধ্যেই আমাদের আসলে ভালো লাগাটা। দর্শক আমাদের নিউজের জন্য অপেক্ষা করছে, সো আমরা যে দিতে পারছি এর মাঝে আমাদের আনন্দটা। যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় সদা প্রস্তুত ফায়ার সার্ভিসের সদস্যরা। কন্ট্রোল রুমে এক মুহূর্তের জন্য চোখ সরানোর সুযোগ নেই। তাদের কাছে উৎসবের চেয়েও বড় পেশাগত দায়িত্ব। ঈদে দুর্ঘটনা হবে না এরকম কোনো নিশ্চয়তা কোথাও নেই। এই জন্য আমাদের মানুষের সুরক্ষা প্রদানের জন্য বা সারা দেশের সুরক্ষার জন্য আমাদের এই কর্মস্থলে থাকতে হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা কিংবা যে কোনো দুর্যোগে সবার আগে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত তারা। ঈদ আনন্দ মানে সবার কাছে ছুটি আর পরিবার স্বজনদের সাথে সময় কাটানো। তবে এই মানুষগুলোর কাছে ঈদ আনন্দ মানে নিজের দায়িত্বটা সততার সাথে পালন করা। তাদের এই নিঃস্বার্থ ত্যাগের কারণেই কোটি কোটি মানুষের ঈদ আনন্দ হয় নিরাপদ। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। মৌলভীবাজারের লাওয়াছড়ায় তেলবাহী ওয়াগনের একটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এই ঘটনায় 5 ঘন্টা ধরে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পরে যোগাযোগ স্বাভাবিক হয়। বিকেলে বনের ভেতরে আখাউড়াগামী ট্যাঙ্কারটি লাইনচ্যুত হয়। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার জানান, সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল তেলবাহী ওয়াগনটি। লাওয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের পর এটি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বগুড়ার কাহালুতে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হন 2 জন। সন্ধ্যায় বগুড়ার কাহালুর বীর কেদারের 12 মাইল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যার দিকে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল নওগাঁ থেকে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিকের অপর মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। নিহত 3 জন একই মোটরসাইকেলে ছিলেন। তাদের সবার বাড়ি নওগাঁ জেলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। নিহতদের উদ্ধার করে হাসপাতাল মর্গে নেওয়া হয়। 3 জন
যে মারা গেছে এ নগর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পিছলার মধ্যে আসা ওরা কন্ট্রোল করতে পারেনি, চাকা ছিঁচড়া যায় এই সাইডের গাড়িতে আসা মারছে, মারা 3 জন স্পটেই গেছে। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নৌকাগামী 3 জন ছেলে ঘটনাস্থলে মাথায় আঘাত লেগে গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলে মারা যায়। নেট দুনিয়া কাঁপানো সেই আলোচিত অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহায় কোরবানি হওয়ার কথা থাকলেও প্রাণীটিকে সংরক্ষণের জন্য বিশেষ হস্তক্ষেপে চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। আর চিড়িয়াখানায় এই নতুন তারকাকে ঘিরে সকাল থেকেই ছিল উৎসুক দর্শনার্থীর ভিড় আর সেলফি তোলার উন্মাদনা। মাথায় ঢেউ খেলানো সোনালি চুল, গোলাপি ধাঁচের গায়ের রং আর রাজকীয় চালচলন। মার্কিন প্রেসিডেন্টের সাথে অদ্ভুত মিল থাকা মহিষটি ডোনাল্ড ট্রাম্প, এবং এখন সে দেশ বিদেশে পরিচিত। তার নতুন ঠিকানা জাতীয় চিড়িয়াখানা, যাকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। স্কিন কালার থেকে শুরু করে তার মুখের যে আকৃতি গঠন সেই অবলা দেখলো আমার কাছে ট্রাম্পের চেহারা তো এরকমই লাগে, লাগে। বিশেষত এটা দেখার জন্য আসছি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকলেও স্বভাবগতভাবে ভীষণ শান্ত আর ভদ্র এই প্রাণীটি। উৎসুক দর্শনার্থীদের কোলাহলেও তার মধ্যে নেই কোনো হিংস্রতা বা তেড়ে যাওয়ার প্রবণতা। তবুও বেঁধে রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। দূরে থেকে একটু যা দেখতে পারতেছি বাচ্চাদের নিয়ে, এটাই ওরা খুশি। বাইরে রাখাই উচিত, কারণ এটা মহিষ, বনের পশু। বেঁধে রাখাটা ঠিক হয় না, একটু কাছে থাকলে আমাদের দেখতে ভালো হতো। কেন বেঁধে রাখা হয়েছে এই প্রশ্নের জবাব দেন চিড়িয়াখানার পরিচালক। মহিষ তো একটা ডোমেস্টিকেটেড প্রাণী, তাকে যেভাবে রাখা হয়েছে সেটাকে আপনি খেয়াল করবেন, একটা অনেক বড় একটি রশি যেটি দিয়ে তাকে রাখা হয়েছে, যাতে করে এই মুহূর্তে সে যেহেতু আমাদের এখানে অ্যাডাপ্টেড হয়নি, তাকে অ্যাডাপ্টেশনের জন্য সেই প্রক্রিয়া সে রয়েছে। নেট দুনিয়ার তারকা খ্যাতি একটি অবলা প্রাণীকে দিল নতুন জীবন। কোরবানি হওয়ার কথা থাকলেও জাতীয় চিড়িয়াখানার রাজকীয় বাসিন্দা এই ডোনাল্ড ট্রাম্প। সুরক্ষার স্বার্থে বেঁধে রাখা হলেও এটি এখন চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণ। বিরল এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখার সরকারি সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন এখানে আসা দর্শনার্থীরা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, জাতীয় চিড়িয়াখানা, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন 36 অবৈধ অনুপ্রবেশকারীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ভারতের চেন্নাইয়ের কেন্দ্রীয় কারাগারে 2 বছর কারাভোগের পর দুদেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে গতকাল রাতে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরত আসারা 36 জনই পুরুষ। এদের বয়স 21 থেকে 45 বছরের মধ্যে। এর মধ্যে বগুড়া জেলার বিভিন্ন এলাকার 25 জন, বাকি 11 জন সাতক্ষীরা, চট্টগ্রাম, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েল ও রাশিয়ার নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। এই তালিকায় যোগ করা হয়েছে আরও কয়েক ডজন সশস্ত্র গোষ্ঠীকে, যারা বিভিন্ন দেশের সরকারি অথবা বিচ্ছিন্নতাবাদী বাহিনী। জাতিসংঘ বলছে বারবার সতর্ক করার পরও তা কানে তোলেনি তারা। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বেশিরভাগ এলাকা মাটিতে মিশে আছে আরও অনেক আগেই। এখনো চলছে ইসরায়েলি হামলা, যা থেকে বাঁচতে মরিয়া লাখো ফিলিস্তিনি। গাজায় রয়েছে অনেক ইসরায়েলি আটক কেন্দ্র, যেখানে রাখা হচ্ছে নারী, পুরুষ, এমনকি শিশুদেরও। আর সেখানে নিয়মিতই ঘটছে যৌন নির্যাতনের ঘটনা। যুদ্ধক্ষেত্র ও কারাগারেও এমন ঘটনা ঘটছে অহরহ, যা উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধেও রয়েছে এমন অভিযোগ। জাতিসংঘ বলছে সুদান, হাইতি, কঙ্গো, মিয়ানমার, সিরিয়া এবং মালিতেও সংঘাতের ক্ষেত্রে ঘটে চলেছে যৌন সহিংসতা। আর এসবে অভিযুক্ত বহু সশস্ত্র গোষ্ঠী, যাদের কোনোটি সরকারি, কোনোটি আবার আরো ভয়ঙ্কর গোষ্ঠী। ইসরায়েল ও রাশিয়াকে এই বিষয়ে বারবার সতর্ক করেছে জাতিসংঘ, তবে তা কানে না তোলায় অবশেষে দেশ দুটিকে কালো তালিকায় আনলো জাতিসংঘ, যা উঠে এসেছে তাদের বার্ষিক প্রতিবেদনে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ তেল আবিব। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে তারা। নীরব দাস, নিউজ 24। দর্শকের এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।